সবসময় রক্ত দিয়েছে সাদা মাঠা মানুষগুলো। তো লুঙ্গি পরা, গামছা পরা, রক্ত দেওয়া মানুষগুলো যে ভাষাটা বোঝে না, সেটা আমার ম্যান্ডেট না, আমার সংবিধান না। অতএব এই সংবিধান কেটে কুটে বাকি যা আছে এগুলো সব আলাদা এনাক্টমেন্ট করে ফেলতে হবে, কোনো প্রসিডিউর এক দরকার নেই। কনস্টিটিউশনের ব্যাপারে আমার আলাপ হচ্ছে, আমি 72 কনস্টিটিউশনকে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন মনে করি। আমার প্রিয়তম লেখকদের একজনের লেখা বই দেখলাম আর কি, যাদের লেখা, যাদের পলিটিক্যাল বাইবেল I read so much with interest and contemplation. সংবিধানের সংকটটা আমাদের আলোচনাতে আসছে যে অ্যাজ ইফ কিছু লফটি আইডিয়াসকে যদি আমরা সংবিধানে ইনকর্পোরেট করি, we could be one of the finest nations on earth. আসলে হিস্ট্রিটা বলে না পৃথিবীর ফাইনেস্ট নেশনটা কনস্টিটিউশন দিয়ে ফাইনেস্ট হয়নি, এটা লট অফ আদার ইস্যুস আছে। Why Nations Fail এই বইটাতে লেখকরা জেমস রবিনসন এবং ড্যারন অ্যাকিমোগ্লু খুব ব্রিলিয়েন্টলি পুট আউট করেছে যে Why Nations Fail এবং কেন সাকসেস করে, কেন প্রোগ্রেস করে, কেন সফল হয়, কেন ব্যর্থ হয়, এই প্রত্যেকটা জায়গা সেখানে তুলে এসেছে। সেটা অন্যদিনের আলোচনা। তো আমি সংবিধানকে কেন ব্যাডলি ড্রাফটেড মনে করি, কারণ হচ্ছে সে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল, সেই আকাঙ্ক্ষাকে সে ধারণ করতে পারে নাই, এবং সেই আকাঙ্ক্ষাটা কিন্তু একটা ব্রিলিয়েন্টলি ড্রাফটেড প্রোক্লামেশন ছিল আমাদের হিস্ট্রিতে। আমরা যারা ফ্রেঞ্চ রেভলিউশনের রাইটস অফ ম্যান পড়েছি, অথবা কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছি, অথবা চার্টার অফ মদিনা পড়েছি, মদিনা সনদ পড়েছি, অথবা বিল অফ রাইটস, ম্যাগনা কার্টা পড়েছি, প্রত্যেকটাকে যোগ করলে দেখা যাবে ইটস ব্রিলিয়েন্টলি ইনকর্পোরেটেড প্রোক্লামেশন ছিল। রাইট, লেফট, আস্তিক, নাস্তিক সবার ভ্যালু সিস্টেমকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম 72-এর সংবিধানে সাডেনলি এই আকাঙ্ক্ষাকে আন্ডারমাইন করা হয়েছে। কিভাবে করা হয়েছে? রাষ্ট্র পরিচালনার মূলনীতি দিয়ে। সেখানে প্রোক্লামেশনে বলা ছিল যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলা ছিল। আমরা দেখলাম a new set of principles incorporated which had never given out any mandate by the people through bloods and the liberation war. এটা দেওয়া হয়নি। এখনো দেখেন আমাদের মূল সংবিধানে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স না, এটা অ্যাপেন্ডিক্সে নিয়ে গেছে, বাড়ায় কমায়, আগে নেয় পিছে নেয়। কিন্তু এইটা যে আমার মুক্তির সনদ ছিল 71-এ, যে কারণে সাদা মাঠা মানুষগুলো, শিক্ষিত মানুষ তো যুদ্ধ করে নাই, তথাকথিত ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানও যুদ্ধ করে নাই। যুদ্ধ করছে কারা? হাল চাওয়া লোকগুলো গিয়ে যুদ্ধ করছে, মাছ ধরা লোকগুলো গিয়ে যুদ্ধ করছে, জেলে, তারপরে রাস্তায় কাজ করে, দোকানদারি করে, ওরা যুদ্ধ করছে। ওদেরকে কি আপনি ফ্রেঞ্চ রেভলিউশন বুঝাইছেন? ওদেরকে কি আপনি রাইটস অফ ম্যান বুঝাইছেন? কি বুঝাইছেন? বাহে আমগরে মারে, আমার পোলারে মাল্লু কেন, চাকরি না দিবি, বলছে না সাইদের বাপ? তো যে ভাষায় সে রক্ত দিচ্ছে, যে ভাষায় সে যুদ্ধ করতে গেছে, আপনি তো সেই ভাষাকে রিফ্লেক্ট করলেন না। আপনি তো আপনার একটা আরবান, লুম্পেন, মিডল ক্লাসের ভাষাকে ইনকর্পোরেট করেছেন সেখানে। ইট ওয়াজ নট দ্য ম্যান্ডেট গিভেন বাই ব্লাডস। শহীদের রক্তের তো এটা ম্যান্ডেট ছিল না। তাহলে 72-এর সংবিধান আমাদের সাথে বেইমানি করেছে, প্রথমবার বেইমানি করেছে। এবং কারা করেছে? যারা 70-এর পাকিস্তান ফ্রেমওয়ার্কের উপরে নির্বাচন করে ওইটাকে রক্ষা করবার শপথ নিয়ে যারা দেশ স্বাধীন করেছে, তারা করেছে, ব্যাডলি করেছে। এবং এই সংবিধান যেটা করেছে, আমাদেরকে প্রথম বাকশাল উপহার দিয়েছে, দ্বিতীয় বাকশাল উপহার দিয়েছে, বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যা উপহার দিয়েছে, 4th অ্যামেন্ডমেন্ট দিয়েছে, আর্টিকেল 117 দিয়েছে, এগুলো দিয়েছে, জাতীয় দল দিয়েছে, একদিন প্রেসিডেন্ট, একদিন প্রধানমন্ত্রী, ওভারনাইট জাতীয় দলের সভাপতি, এগুলো দিয়েছে আমাদের। সো আমি মনে করি ইটস এ ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন। এবং বাংলাদেশে দুঃখজনকভাবে সত্য, যারা মেনি লার্নার ফ্রেন্ডস আর হিয়ার, তারা সংবিধানকে একটা লিগ্যাল টুল মনে করেন। ইটস এ ব্যাড মিসকনসেপশন, ইটস এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। একটা নেশন, হাউ শিট শুড বি গভর্নড, দ্যাটস দ্য সোশ্যাল কন্ট্রাক্ট রিটেন ইন দ্য কনস্টিটিউশন। এটা আইনের বই না, এটা কন্ট্রাক্ট অ্যাক্ট না, এটা টর্চ না, এটা সেটা না। ইটস এ পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট লেখা থাকে বিটুইন দ্য গভর্নর্স এন্ড দ্য গভর্নড, যেটা এখানে লেখা নেই। আমি কিভাবে রাষ্ট্র শাসন করব? তো সেই জায়গাতে আমাদের সংবিধানে এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি, আমাদের মধ্য কথা আসতে হবে। আমি পার্সোনালি সংবিধানটাকে 5-7 পৃষ্ঠার মধ্যে নিয়ে যেতে চাই, চলিত ভাষায়, গ্রামের ভাষায় লেখা থাকতে হবে, আমার মা মাটির জবান রিফ্লেক্টেড হইতে হবে। এবং এটা রেফারেন্ডাম নিতে হবে কৃষকের কাছ থেকে লেখার পরে, ভাই এটা পড়েন তো, ওরা বোঝেন কিনা দেখেন তো,
যদি সে না বোঝে তাহলে কনস্টিটিউশন হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আমার সাধারণ অল্প শিক্ষিত প্রাইমারি লেভেলের মানুষরা যদি এই লেখাটা না বোঝে, সেটা কনস্টিটিউশন হইতে পারবে না। এটার ম্যান্ডেট আসতে হবে গ্রাম থেকে, আরবানে না। বিকজ আরবান ডাজন্ট রিফ্লেক্ট দ্য স্টেট। তারা ফাইট করে না, তারা রক্ত দেয় না, কখনো দেয় না। হিস্টোরিক্যালি সবসময় রক্ত দিয়েছে সাদা মাঠা মানুষগুলো। তো লুঙ্গি পরা, গামছা পরা, রক্ত দেওয়া মানুষগুলো যে ভাষাটা বোঝে না, সেটা আমার ম্যান্ডেট না, আমার সংবিধান না। অতএব এই সংবিধান কেটে কুটে বাকি যা আছে এগুলো সব আলাদা এনাক্টমেন্ট করে ফেলতে হবে। কোনো প্রসিডিউর এক দরকার নাই। প্রধানমন্ত্রী কেমনে হবে, রাষ্ট্রপতি কেমনে হবে, বিচারপতি কেমনে হবে, ইলেকশন কমিশনার কেমনে হবে, এই কেমনে হওয়ার জিনিস তো ক্যানট বি দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন তো একটা আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করবে জাতিকে, ন্যাশনাল ট্রুথস অফ গভর্নেন্স। তো সেই জায়গাতে আমাদেরকে কনস্টিটিউশনটাকে দিতে হবে। এখানে এই মধ্যা জায়গাটাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যদি পরিষ্কার না হয়, তাহলে এই যে রিপাবলিক তৈরি করা, যেটা কখনো করা হয়নি, হোয়াট ডাজ ইট মিন? 2014-তে আপনারা জানেন যে স্কটিশ রেফারেন্ডাম হয়েছে স্বাধীনতার জন্য। আমি তখন লন্ডনে ছিলাম। So I had gone through the whole process and the debates. স্কটিশ রেফারেন্ডামে তারা একটা পাবলিশড প্রপোজিশন দিয়েছে, শত শত পৃষ্ঠা। রাস্তা, স্বাধীন দেশ হইলে স্কটল্যান্ড গাড়ি কোন পাশ দিয়ে চলবে সেটা পর্যন্ত লেখা ছিল। দ্যাট ওয়াজ দ্য নিটিগ্রিটি অফ দ্য পাবলিক উইল অফ গভর্নেন্স। কিন্তু আমাদের রাষ্ট্রের কোনো আকাঙ্ক্ষা দেখেন, আকাঙ্ক্ষা মানে মানে ফিউচারে এক্সিস্ট করে পাস্ট কনস্ট্রাক্ট করেছে যারা শাসন করেছে। আসলে আমরা ওইটা বুঝাইতে চাইছিলাম। যে এখানে এক পরিবারের শাসন চলবে। আসলে বুঝাইতে চাইছিলাম শেখ পরিবারের জমিদারি এখানে প্রতিষ্ঠা করা হবে। আসলে বুঝাইতে চাইছিলাম যে আওয়ামী লীগ ছাড়া কারো দেশ স্বাধীন করার অধিকার নাই। এটাকেই সে প্রিভিয়াসলি কনস্ট্রাক্ট করতেছে, কিন্তু এটা তো আকাঙ্ক্ষা ছিল না। 11,500 শহীদ পরিবার ভাতা নেয়, মুক্তিযোদ্ধা ভাতা। আমাকে একজন অ্যাডভাইজার, মুক্তিযোদ্ধারা যারা দেখা করেছেন তারা বলেছেন। আমি জিজ্ঞেস করলাম, তাহলে 30 লক্ষ মারা গেছে বলা হচ্ছে কেন? তাহলে এর মানে হচ্ছে যে আপনি একটা ন্যারেটিভ ফিউচার থেকে কনস্ট্রাক্ট করছেন। ইজ ইট নট গুড এনাফ 100 লোক মারা গেল টু হ্যাভ এ ফ্রি নেশন ইফ উই ওয়ান্টেড ফর ইট? তাহলে আপনার হলোকস্টের এই মিসলিডিং হিস্ট্রিকে মিমিক করতে হবে কেন? আমার দরকার নাই তো। আমার 100 লোক মারা গেছে, একটা মানুষের রক্ত গুড এনাফ টু চেঞ্জ দ্য উইল অফ দ্য পিপল। তাহলে আমার সংখ্যা বাড়াইতে হবে কেন? আমার জাতিকে ছোট করা হচ্ছে, আমার মুক্তিযুদ্ধকে ছোট করা হয়েছে। তো সেই জায়গাতে আমি মনে করি যে আমার কনস্টিটিউশন উইল অফ দ্য পিপলকে রিফ্লেক্ট করে নাই। দ্বিতীয়ত হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের ব্যাপারে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা ইতিমধ্যে 14 দফা প্রস্তাব করেছি, কনস্টিটিউশন নিয়ে করেছি। শাওন ভাই ইজ ইন্টারেস্টেড, হি ইজ পার্ট অফ ইট নাও। তাকে আমরা এটা আমাদের দফাগুলো নিয়ে করব। আমি মনে করি যে বাংলাদেশে কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করবার চেষ্টা কেউ করে নাই। সবাই রুল করতে চাইছে, শাসন করতে চাইছে, প্রতিষ্ঠান তৈরি করতে চায় নাই, দেশের মানুষকে নাগরিক করতে চায় নাই, দেশটাকে রিপাবলিক করতে চায়নি। রিপাবলিকের নামে এখানে সবাই মনার্কি কায়েম করেছে। এভরিবডি whosoever governed for last 53 years or so, everybody, তারা মনে করেছে এটা আমার বাবার দাদার সম্পত্তি। যেই বয়ানটাকে ভেঙে তছনছ করে দিয়েছিল এই নতুন প্রজন্ম রক্ত দিয়ে, দেশটা তোর বাপের না। রাস্তায় রাস্তায় লেখা আছে, দেখেন। আমি আমার তৈরি করা আছে অলরেডি। আমি মনে করি আমাদের এখানে এই কলোনিয়াল কনস্ট্রাকশনের যে বিচার ব্যবস্থা, এটা ভেঙে দিতে হবে। আমাদের হিস্টোরিক্যালি জমিনের বিচার ব্যবস্থা আছে, সালিসি ব্যবস্থাপনা। বিচার প্রার্থীকে যেন বিচারের দালানে আসতে না হয়। বিচারের দালান বিচার প্রার্থীর কাছে চলে যাবে, যে আমি বিচার করতে, আমার টিম বিচার করবার জন্য, আপনাকে ইনসাফ ডিসপেন্স করবার জন্য আপনার গ্রামে আসছি আমরা। এটা হলো আমার মাটির বিচার। কারণ জেলের সময় নাই। সে কি মাছের জাল নিয়ে যাবে, না আপনি নৌকা ঘাটে যাবেন তাকে বিচার দেওয়ার জন্য? যিনি হাল চন তার সময় নাই, কারণ সে হাল চয়ে খায়, তার এসি রুমে এসে বলার সুযোগ নেই তার। অতএব বিচারটা হইতে হবে যেটাকে এখন পশ্চিমারা এডিআর এর নামে কর্পোরেটাইজ করেছে। এটাই আমার জমিনের বিচার ব্যবস্থা ছিল 1000 বছর ধরে। আমি ইংল্যান্ডে বার করার সময় আমি এডিআর পড়েছি এবং সেখানে লিখেছি যে আমাদের এই তোমাদের জমিদারি বন্দোবস্ত কিভাবে আমাদের ঐতিহাসিক বিচার ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছে। অতএব বিচার ব্যবস্থাকে যারা করবেন, দয়া করে প্লিজ কাম আউট অফ ইউর কলোনিয়াল মাইন্ডসেট। আপনারা পুরো টিম বসবেন। ইটস নট দ্য ফ্রেমওয়ার্ক দ্যাট ইউ ডিসপেন্স জাস্টিস। আমার মাটির জাস্টিস সিস্টেম হচ্ছে সালিসি ব্যবস্থাপনা। এইটাকে এই পঞ্চায়েতি সিস্টেম কোন ফর্মে করবেন, 2024 সালের মডেল ডেভেলপ করেন। বিচারকে গ্রামে নিয়ে যাইতে হবে। বিচার প্রার্থীর যেন 1 পয়সার জন্য তার হাটে হাটে, বাজারে বাজারে, দালানে দালানে, ফ্লোরে ফ্লোরে ঘুরতে না হয়।
এবং কি মানে অরাজকতা বিচারের নামে চলছে, সেই ব্যবস্থাপনার নামে বিচার তৈরি হতে হবে। এইখানে এই প্রফেশন চেঞ্জ করেন, ওখানে দুটা ভালো জাজ দেন, অ্যাপেলেট ডিভিশনকে ওখানে আলাদা করেন, ওইখানে 10 জন দরকার, 100-র বদলে 150 জাজ দেন। এই ধরনের কসমেটিক চেঞ্জ আমাদের বিচারে কোনো পরিবর্তন আনবে না। এটা লালনের সাথে বেইমানি করা হবে, এটা হাসন রাজার সাথে বেইমানি করা হবে, এটা তিতুমির, শরীয়তুল্লাহ, রজব আলীর রক্তের সাথে বেইমানি করা হবে। তারা যে জমিনকে ধারণ করেছে, ওরাই জমিনের নেতা। অতএব যারা এই জমিনকে ধারণ করে জমিনকে নেতৃত্ব দিয়েছে শত শত হাজার বছরের লড়াইতে, ওই লড়াইয়ের আলোকে ব্যবস্থাপনা তৈরি করতে হবে। এটাই নতুন বন্দোবস্ত, এটাই সেকেন্ড রিপাবলিক, এটাই নতুন বাংলাদেশ।